আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমাদের টপিক এখন বাকি আছে শুধু দুইটা। একটা হচ্ছে লোড ব্যালেন্সিং, আর একটা হচ্ছে পিপিটিপিটা শুরু করছিলাম গতদিন, শেষ করতে পারিনি। তো এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে বা কোনো ধরনের কনফিউশন আছে আমরা যা যা দেখছি এখন পর্যন্ত? আপনারা আছেন তো, না? জি ভাইয়া আছি। জি ভাই আছি। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে, প্রচুর জ্বর ঠান্ডা, ওই জন্য বেশি কথা বলতেছি না আর কি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কোয়েরি থাকলে আপনারা বলেন, আর কোয়েরি না থাকলে নেক্সট টপিক শুরু করবো। আগের ক্লাস থেকে কোনো কোশ্চেন নাই, মোটামুটি সবই বুঝেছি।
আচ্ছা, আমরা L2TP ভিপিএনটা করতেছিলাম লাস্ট ক্লাসে, মাঝখানে ইন্টারাপশন হয়েছিল। তো আমরা L2TP ভিপিএনটা আবার করব। মোটামুটি এটাতে সবগুলা স্টেপ দেয়াই আছে যে কোথায় কি করতে হয়। তার মধ্যে এই স্টেজ 1 যেটা, এটা আমরা করছিলাম, আবার করি। আচ্ছা, L2TP ভিপিএন করার জন্য পিপিটিপির মতোই যদি আমরা আগে কুইকসেট থেকে ভিপিএন যদি এনাবল করে রাখি, কুইকসেট থেকে যদি ভিপিএন এনাবল করে রাখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে ভিপিএন পুল বা ভিপিএন এর যে আইপি পুল আছে এবং ভিপিএন এর যে প্রোফাইল সেটআপ আছে, সেটা অটো সেটআপ হয়ে যাবে। তো যেহেতু সুযোগ আছে, কষ্ট করে আর কেন কনফিগারেশন করবো, অটো সেটআপ অপশনেই নেই। অ্যাপ্লাই, ওকে। তো এখন যেটা দাঁড়াচ্ছে দেখেন, L2TP ভিপিএন এর জন্য আমরা যাব পিপিপিতে যাওয়ার পরে দেখেন প্রোফাইলে যেহেতু আমি এখানে ভিপিএন এনাবল করছিলাম, তাই অটোমেটিক একটা ভিপিএন এর প্রোফাইল তৈরি হয়ে গেছে ডিফল্ট এনক্রিপশনের আন্ডারে, এবং তার পাশাপাশি একটা ভিপিএন সিক্রেট অটো ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যদি দেখি যে একটা ভিপিএন এর জন্য আইপি পুলও তৈরি হয়ে গেছে। তো এই যে তিনটা জিনিস দেখাইলাম, কুইকসেট যদি আমরা এনাবল না করি তাতেও কোনো সমস্যা নেই, এই তিনটা জিনিস আপনারা ম্যানুয়ালি কনফিগার করে নিতে হবে। আর কুইকসেট এনাবল করলে এই তিনটা অটোমেটিক কনফিগার হয়ে যাবে। তো আমি আর কষ্ট করে তিনটা কনফিগার করলাম না, তাই আমি এটা কুইকসেটে এনাবল করে দিচ্ছি। এটা করার পরে আমরা যাব ইন্টারফেসে আমরা অ্যাড করব L2TP সার্ভার বাইন্ডিং। L2TP সার্ভার বাইন্ডিং এ দেখেন এখানে আমার স্টেজ 1 ছিল হচ্ছে L2TP সার্ভার বাইন্ডিংটাকে অ্যাড করা। তো এখানে নাম যেটা আছে আমি সেটাই রাখবো, আমি চেঞ্জ করব না। এই সার্ভার বাইন্ডিংটা যখন আমি এনাবল করলাম, তখন আমি L2TP-র একটা ইন্টারফেস তৈরি করলাম। আপনারা তো জানেন সবকিছুই আসলে মাইক্রোটিক ইন্টারফেস ওয়াইজ হয়। তো ভিপিএন যেহেতু একটা সেগ্রিগেটেড কানেকশন, যেহেতু L2TP-র জন্য আমি একটা ইন্টারফেস তৈরি করলাম। ইন্টারফেস তৈরি করার পরে আমার দ্বিতীয় কাজ যেটা, আমাকে মাইক্রোটিকটাকে এমনভাবে কনফিগার করতে হবে যাতে সে একটা L2TP সার্ভার হিসাবে বিহেভ করে। L2TP মানে হচ্ছে লেয়ার 2 টানেলিং প্রোটোকল। তো সঠিক বলছি তো? হ্যাঁ, লেয়ার 2 টানেলিং প্রোটোকল, ঠিক আছে। তো সেকেন্ডে হচ্ছে আমাকে L2TP সার্ভারটাকে এনাবল করতে হবে, যেটা কিনা হচ্ছে আমার এই স্টেপ 2 যেটা এখানে দেয়া আছে। তাহলে দেখেন আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের প্রথমে যদি এটা এনাবল করা না থাকে আমরা এনাবল করব। এনাবল করার পরে ডিফল্ট প্রোফাইল, মানে L2TP সার্ভারের জন্য আমার প্রোফাইল কোনটা ইউজ হবে, যেহেতু আমি কুইকসেটে ভিপিএন তৈরি করছি এবং ভিপিএন তৈরি করার কারণে আমি এখানে প্রোফাইলে আপনাদের দেখাইছি যে ডিফল্ট এনক্রিপশন প্রোফাইলটা ভিপিএন এর জন্য অ্যালোকেটেড অটো হয়ে গেছিল। তো সেহেতু এখানে ডিফল্ট এনক্রিপশনই থাকবে। আর আপনারা যদি নিজেরা ম্যানুয়ালি কনফিগ করেন, তাহলে আপনারা যে নামের প্রোফাইল তৈরি করবেন সেই নামের প্রোফাইলটা এখানে দেখা দেবেন। তারপরে হচ্ছে যে আইপিসেক, মানে আমরা হচ্ছে এই প্রোটোকলটা ইউজ করব কিনা। হ্যাঁ, আমরা ইউজ করব, কারণ হচ্ছে যদি আমরা এটা ইউজ না করি সেক্ষেত্রে পিপিটিপি আর L2TP তে কোনো পার্থক্য থাকবে না। আমরা কেন পিপিটিপি বাদ দিয়ে একই কাজের জন্য L2TP ভিপিএন কনফিগার করতেছি, তার কারণ একটাই, যে পিপিটিপি থেকে L2TP-টা বেশি সিকিউর। কারণ তার এনক্রিপশন মেথডে এইখানে আপনি যে সিক্রেটটা দিবেন সেই সিক্রেটটা দিয়ে তারা প্যাকেটগুলোকে এনক্রিপ্ট করে সেন্ড করে, যার কারণে এটা সিকিউরিটিটা বাড়ে। তো যদি আমরা এটা ডিসেবল করে দিই তাহলে পিপিটিপি আর L2TP-তে আসলে তেমন কোনো পার্থক্য থাকবে না। তার জন্য আমরা এইখানে একটা সিক্রেট দিব, যেই সিক্রেটটা আসলে এনক্রিপশনে ইউজ হবে। তারপরে আমরা ওয়ান সেশন পার হোস্টে দিব, যেহেতু আমরা চাই এক ইউজার আইডি একজনই ব্যবহার করুক। তারপরে দিব আমরা অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা কি কি করলাম, আমরা প্রথমে কুইকসেট থেকে ভিপিএন এনাবল করলাম। ভিপিএন এনাবল করার পরে যেটা হইলো, একটা ডিফল্ট
সিক্রেট তৈরি হইলো, ইউজার নেম পাসওয়ার্ড, একটা ডিফল্ট প্রোফাইল তৈরি হইলো যেটা হচ্ছে ডিফল্ট এনক্রিপশন, একটা ডিফল্ট আইপি পুল তৈরি হইলো যেটা হচ্ছে ভিপিএন। তারপরে আমরা যেটা করলাম, একটা এল2টিপি ইন্টারফেস তৈরি করলাম, যে ইন্টারফেসের মাধ্যমে আমার কমিউনিকেশনগুলো হবে। তারপরে আমি এল2টিপি সার্ভারটাকে এনাবল করলাম এবং রিকোয়ার্ড কনফিগারেশন করলাম যাতে আমার মাইক্রোটিকটা একটা এল2টিপি সার্ভার হিসাবে বিহেভ করে। দেখেন আমার এই জায়গা অনুযায়ী আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে। আমি এখানে বলে দিছি যদি কুইকসেট ইউজ না করেন তাহলে আপনাদের আইপি পুল তৈরি করতে হবে, আমাদের এটা করা লাগবে না যেহেতু অটোমেটিক হয়ে গেছে। প্রোফাইলও আমাদের অটোমেটিক হয়ে গেছে, আপনারা চাইলে এটাকে তৈরি করতে পারবেন। সিক্রেট আছে। এখন দেখেন এই যে সিক্রেটটা ভিপিএন যেটা ডিফল্ট তৈরি হয়েছে, এটার জন্য আমার প্রোফাইল কোনটা? ভিপিএন প্রোফাইল হচ্ছে ডিফল্ট এনক্রিপশন প্রোফাইল। তো সেহেতু সিক্রেটে আমি চুজ করে দিব প্রোফাইলটা ডিফল্ট এনক্রিপশন, অ্যাপ্লাই, ওকে। তাহলে এইটা তো গেল একটা ইউজার। এখন যদি আপনারা আরো অনেক ইউজার অনেক ইউজার অ্যাড করতে চান তাহলে আপনারা যেটা করবেন, কপিও করতে পারেন আবার নতুন করে অ্যাডও করতে পারেন। ধরেন আমি একটা ইউজার তৈরি করলাম তুষার, পাসওয়ার্ড দিলাম 1234, ঠিক আছে, সার্ভিস যে কোনো সার্ভিস নেয়, অথবা আপনারা এল2টিপিও ফিক্স করে দিতে পারেন। এনে দিলে সে অটোমেটিক্যালি চুজ করে নিয়ে নিবে, যেটা এনাবল আছে সেটা। এল2টিপি দিলে সরাসরি এল2টিপিতে দিবে। সো আপনারা চাইলে সার্ভিসটা চুজ করেও দিতে পারেন। আর প্রোফাইলে দিয়ে দিলাম ডিফল্ট এনক্রিপশন, অ্যাপ্লাই, ওকে। তো এভাবে আমরা আপনার একের অধিক ভিপিএন অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমার মাইক্রোটিক সাইডে খুব সিম্পল লজিক। মাইক্রোটিককে আমি এল2টিপি ভিপিএন হিসাবে করব, তার জন্য আমার একটা ইন্টারফেস লাগবে, যে ইন্টারফেস দিয়ে এল2টিপি ভিপিএন এর কমিউনিকেশন হবে। মাইক্রোটিকটাকে এল2টিপি সার্ভার হিসাবে এনাবল করতে হবে। আমার সিক্রেট তৈরি করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইউজাররা কানেক্ট করবে। আমার প্রোফাইল তৈরি করতে হবে যে কানেক্ট হলে কোন সিরিজের আইপি অ্যাড্রেস তারা পাবে, এবং ফাইনালি আমার এই প্রোফাইলের আন্ডারে একটা আইপি পুল থাকতে হবে যেটা কিনা আমার ভিপিএন ক্রিয়েট করা আছে। তো এই হচ্ছে মাইক্রোটিক এন্ডে এল2টিপি ভিপিএন এর কনফিগারেশন। এখন কম্পিউটার এন্ডে কনফিগারেশনটা অনেকটা পিপিটিপির মতোই। আমি যদি আপনাদেরকে দেখাই, গেলেন সেটআপে নিউ কানেকশন দিলাম, ভিপিএন দেওয়ার পরে নিউ কানেকশন দিলাম, ভিপিএন দিলাম। এখানে হবে আপনার মাইক্রোটিকের ওয়ান পোর্টের যে রিয়েল আইপি আছে, রিয়েল আইপি, মাইক্রোটিকের ওয়ান পোর্টের রিয়েল আইপি দিবেন। ভিপিএন এর কানেকশন আপনার যে কোনো কিছু নাম দিতে পারেন চেনার জন্য, ধরেন দিলেন অফিস, নেক্সট দিলেন আপনার এল2টিপির জন্য যে ইউজার নেম করছেন, ধরেন ইউজার নেম দিলেন, ইউজার ভাইয়া নেম দেখতে দেওয়ার পাই না, পর এটা ফিক্সড হয়ে আছে। ধরেন কানেক্ট দিলেন। যদি সবকিছু ঠিক থাকে সেখানে ভিপিএন সেটআপ স্ট্যান্ড আপ ইনফরমেশন। তুষার ভাইয়া দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছেন? ইউজার নেমটা যেখানে দিলেন সেটা দেখতে ইউজার পাচ্ছি। নেমের জায়গাটা দেখতে পাই নাই। এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে শুধু পাচ্ছি কিন্তু দেখা ইউজার নেম যাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা দেখতে পাই হচ্ছে। নাই। হ্যাঁ, ওইটা দেখতে পারেন না কারণ নেক্সট দিছি, পরে ভিপিএন এ ইউজার নেমের জায়গাটা দেখতে পারেন নাই। লাইনে থাকেন। আচ্ছা, নেক্সট দিলে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখতে তো পাচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড যদি দেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি কানেক্ট দেন, তাহলে পিপিটিপি হইলে কি হবে, কানেক্ট হয়ে যাবে। এল2টিপি হইলে কানেক্ট হবে না, একটা এরর দেখাবে। যখন এরর দেখাবে তখন আপনারা দিয়ে দিবেন যে সেট আপ দ্য কানেকশন এনিওয়ে। আমি তো উইন্ডোজ 7 এ দেখাচ্ছি, উইন্ডোজ 10 আপনারা যারা ইউজ করেন, 10 এ যদি আপনারা সার্চ দেন যে ভিপিএন, দেখবেন একটা ভিপিএন সেটিংস আছে, ওইটাতে অ্যাড ভিপিএন যদি দেন
তাহলে একটা পেজ আসবে, ওই একটা পেজে যে যে ইনফরমেশন আমি 2-3টা উইন্ডোতে দিলাম, উইন্ডোজ 7-এ, উইন্ডোজ 10-এ, সেটা এক পেজে পাবেন। ঠিক আছে? তো যেহেতু ইনফরমেশন একই, অ্যাড করতে আপনাদের কোনো কমপ্লিকেশন হওয়ার কথা না। তো তাহলে আমি কি বললাম, যে এই ইনফরমেশন দিয়ে যদি আপনারা কানেক্ট দেন, পিপিটিপি হইলে কানেক্ট হয়ে যাবে, L2TP হইলে এরর দিবে। যখন এরর দিবে তখন আপনারা সেট আপ দ্য কানেকশন এনিওয়ে দিবেন, দেওয়ার পরে আপনাদের আরো কিছু কাজ করতে হবে। সো L2TP যদি হয় তখন আপনি কানেকশনটা ধরেন অ্যাড করলেন। ঠিক আছে? কানেকশনটা অ্যাড করলেন, অ্যাড করার পরে যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনারা কোনো ভিপিএন কানেকশন অ্যাড করছেন সেটা তখন কি অ্যাডাপ্টারে শো করে। তো আপনারা যেই নামে করবেন সেটা এরকম অ্যাডাপ্টারে শো করবে। আমার এখানে আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি L2TP টেস্টটা। তখন রাইট ক্লিক করবেন, যাবেন হচ্ছে প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পরে যাবেন আপনারা সিকিউরিটি। সিকিউরিটিতে গিয়ে আপনারা যেটা করবেন, আপনারা টাইপ অফ ভিপিএন এ সিলেক্ট করে দিবেন L2TP। টাইপ অফ ভিপিএন এ L2TP সিলেক্ট করার পরে যাবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে এইখানে আপনারা দিবেন সেই আইপিসেক সিক্রেটটা, যেই সিক্রেটটা আপনারা তৈরি করছেন এই L2TP সার্ভারের এখানে যে আইপিসেক সিক্রেটটা দিচ্ছেন, যেটা আমি বলছিলাম যে আপনারা যখন ইন্টারনেট রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার এনক্রিপশনে, প্যাকেট এনক্রিপশনে অ্যাড হয়ে যায়, যে কারণে এটা বেশি বেশি সিকিউর। সেই যে সিক্রেটটা ছিল, ওই সিক্রেটটা আপনারা দিবেন হচ্ছে এই প্রি শেয়ার্ড কির এইখানে দিয়ে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে ডেটা এনক্রিপশনে আপনারা ম্যাক্সিমাম স্ট্রেংথ দিয়ে দিবেন, দিবেন ওকে। ওকে দেওয়ার পরে যখন রাইট ক্লিক করে কানেক্ট দিবেন, তখন দেখবেন যে আপনার L2TP ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড চাবে, ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা জানেনই, যে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাসাইন করছেন সেটা দিয়ে দিবেন। তো যখন কানেক্ট করবেন তখন এই L2TP ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এই যে আইপিসেক সিক্রেট আমরা দিলাম একটা মাইক্রোটিক একটা কম্পিউটারে, এই সিক্রেটটাই হচ্ছে আপনার মাইক্রোটিক এন্ডে এনক্রিপশনের জন্য ইউজ হচ্ছে, আর কম্পিউটার এন্ডে ডিক্রিপশনের জন্য ইউজ হচ্ছে। এবং এই যে ইউনিক সিক্রেট, সেটার কারণেই এটা মোর সিকিউর। যেটা হচ্ছে যে আমি যদি মাইক্রোটিকের ভিপিএন এর ধরেন আপনার কমিউনিকেশন মেথডটা জানি, তাইলে কি করতে পারবো, আমি যদি মাঝখান থেকে যে কোনো ধরনের সাইবার সিকিউরিটি অ্যাটাক করতে চাই হয়তোবা করা সম্ভব হবে। কিন্তু যখন এই এনক্রিপশন ডিক্রিপশনের সিক্রেটটা প্রতিটা ইউজার তার মন মতো দিচ্ছে, তখন কিন্তু ওই জিনিসটা আপনার হ্যাক করা বা ফিশিং করাটা অনেক কঠিন। তো এই কারণেই হচ্ছে L2TPটা পিপিটিপির থেকে বেশি সিকিউর। তো আমাদের L2TP টপিকটা এখানেই শেষ। সো L2TP ভিপিএন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে বা বোঝার কোনো সমস্যা আছে? আপনাদের কারো কোনো কোয়েরি আছে L2TP ভিপিএন নিয়ে? আছেন তো আপনারা, না? জি ভাই আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই? ঠিক আছে, সমস্যা যদি না থাকে আমরা এখন দেখব লোড ব্যালেন্সিং, যে কিভাবে সেভারেল আইএসপি লোড ব্যালেন্সিং করতে হয়। তো এই লোড ব্যালেন্সিং দেখার আগে আমি বলে রাখি যে লোড ব্যালেন্সিং এ আমরা করব হচ্ছে ম্যাঙ্গেল প্রসেস। এই ম্যাঙ্গেল প্রসেসটা কি খুব সংক্ষেপে বলে রাখি। ম্যাঙ্গেল হচ্ছে একটা মার্কার, ম্যাঙ্গেল একটা মার্কার, এবং এটা হচ্ছে প্যাকেট মার্ক করে, প্যাকেট মার্ক করে উইথ স্পেশাল মার্কস। তার মানে হচ্ছে যে আপনি যদি ব্রাউজ করেন www.say for example google.com, এই জিনিসটা যখন আপনি ব্রাউজারে দিয়ে এন্টারপ্রেস করেন, এগুলা আসলে নেটওয়ার্কিং এ প্যাকেট হিসাবে আপনার হচ্ছে অনেকগুলা প্যাকেট জেনারেট হয়। সেই প্যাকেটগুলা আসে কোথায়, আপনার রাউটারে আসে। রাউটারে আসার পরে রাউটার ওই প্যাকেটগুলোকে প্রসেস করে। তো এই যে প্যাকেটগুলা আপনারা যেটা করতেছেন, আপনারা বেসিকলি শুধুমাত্র ব্রাউজিং করতেছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডে কি হচ্ছে, যেটা প্যাকেট আকারে ট্রান্সফার হচ্ছে,
তো এই প্যাকেটগুলো আসে কোথায়? মাইক্রোটিকে। মাইক্রোটিক সেটাকে নেটিং করে ওয়্যান দিয়ে প্রসেস করে। তো এই যে প্যাকেটগুলো আসে, এই প্যাকেটগুলোকে ভাগ করে করে মার্কিং করা যায়। এবং মার্কিংটা করে কোথায়? রাউটার এন্ডে। এই যে রাউটার এন্ডে প্রত্যেকটা প্যাকেটকে আলাদা করে চিহ্নিত করা যায় বা নাম্বারিং করা যায়, এই নাম্বারিং করার প্রসেসটাই হচ্ছে প্যাকেট মার্কিং। এবং প্যাকেট মার্কিং এর জন্য ম্যাঙ্গেল একটা খুব ভালো মার্কার। আশা করি বুঝাইতে পারছি। সো ম্যাঙ্গেল প্রত্যেকটা প্যাকেটকে মার্ক করতে পারে যেহেতু সে মার্কার, এবং সে স্পেশাল মার্কিং দিয়ে মার্কিং করতে পারে। এবং রাউটার ওএস এর অনেক জায়গায় এই মার্কগুলো ইউজ করা যায়, কিউট্রিতে ইউজ করা যায়। যেমন আমি বলছিলাম আপনাদেরকে যে আইএসপি যখন ব্যান্ডউইথ শেপিং করে ম্যাঙ্গেল করে করে, এই যে কিউট্রি দেখতেছেন, এই কিউট্রিটা আইএসপি তে ইউজ হয় অনেক বেশি। তো এই ম্যাঙ্গেল ইউজ করে মার্ক করে করে কিউট্রি করা হয়। নেটিংয়েও ম্যাঙ্গেল ইউজ করা যায়। তো এই জিনিসটা ইউজ করেই আমরা লোড ব্যালেন্সিং দেখবো। এবং লোড ব্যালেন্সিং এর যদি আরো কয়েকটা ফ্যাক্ট আমি বলি, মাইক্রোটিকের লোড ব্যালেন্সিং প্রসেসটা একেবারেই জনপ্রিয় না। মাইক্রোটিকের সবচাইতে বেশি ব্যবহার হয় ফেইলোভার, যেটা আপনাদেরকে আমি গতদিন দেখাইছি, লাস্ট ক্লাসে দেখাইছি। তো এই ফেইলোভার সবচাইতে বেশি ব্যবহার হওয়ার কারণ হচ্ছে ফেইলোভারটা অনেক বেশি রিলায়েবল। ডাউন হবে সাথে সাথে আপ হবে, ডাউন হবে সাথে সাথে আপ হবে, ঠিক আছে, আপ হবে ডাউন হবে। এই প্রসেসটা ফেইলোভার অনেক বেশি রিলায়েবল। কিন্তু লোড ব্যালেন্সিং প্রসেসটা মাইক্রোটিকে অনেক বেশি রিলায়েবল না। অনেক সময় অনেক ধরনের গ্লিচেস থাকে, যার কারণে সার্ভিসে দেখা যায় যে অপটিমাম পারফরমেন্স পাওয়া যায় না। তো লোড ব্যালেন্সিং জিনিসটা বাংলাদেশে মাইক্রোটিকের এন্ডে একেবারেই জনপ্রিয় না। সাধারণত মানুষজন যখন মাল্টিপল আইএসপি নিয়ে দুইটা ব্যান্ডউইথ পাশাপাশি ইউজ করতে চায়, তখন বিভিন্ন ধরনের নেটিং করে ইন্টারফেস আলাদা করে করে ইউজ করে। তো তারপরও যেহেতু আমাদের কোর্সে লোড ব্যালেন্সিং জিনিসটা জানা উচিত এবং জানা দরকার, সেহেতু আমি আপনাদের লোড ব্যালেন্সিং প্রসেসটা দেখাবো। আর তার পাশাপাশি যদি আপনারা একটু দেখেন যে আইপি, ফায়ারওয়াল, নেট, নেটে যখন আমরা মাস্কেরাডে করছি, যখন আমরা মাস্কেরাডে নেট করছিলাম প্রথমে ওয়ান ল্যান কনফিগার করার সময়, তখন এখানে আছে ইন ইন্টারফেস, এখানে আছে আউট ইন্টারফেস। এই দুই জায়গায় চাইলে ওয়ান আর ল্যান সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। আপনার ওয়ান ল্যান এখানে সিলেক্ট করে দেওয়া যায়। তো আপনারা যদি এরকম ওয়ান ল্যান সেট আপ করে দিয়ে দুইটা এসপি নেটিং করেন, তাইলে কি হবে যে, সে ফর এক্সাম্পল আমার একটা এসপি আছে ইথার ওয়ানে, একটা এসপি আছে ইথার টুতে, আমার একটা ল্যান আছে ইথার ফোরে, একটা ল্যান আছে ইথার থ্রিতে। তাহলে আমি যদি দুইটা নেটিং করি ইন ইন্টারফেস আউট ইন্টারফেস আলাদা করে, তাহলে আমার দুই ল্যানে দুই আইএসপি পাবে। এই ধরনের সেট আপ অনেক হয় বাংলাদেশে। কিন্তু ফেইলওভারটা সবচেয়ে জনপ্রিয়, আর লোড ব্যালেন্সিংটা সবচেয়ে কম জনপ্রিয়, অনেক ধরনের গ্লিচেস আসে। তো এই লোড ব্যালেন্সিং কনফিগারেশনটা এখন আমরা দেখব। এই লোড ব্যালেন্সিং কনফিগারেশন দেখার জন্য আমরা অনেক 4টা ম্যাঙ্গেল করবো টোটাল। 4টা ম্যাঙ্গেল করে আমরা দেখবো। লোড ব্যালেন্সিং করতে হলে আমার কি লাগবে? অবশ্যই দুইটা দুইটা মিনিমাম আইএসপি লাগবে। এবং দুইটা আইএসপির এগেইনস্ট আমাকে দুইটা ওয়্যান কনফিগার করতে হবে, আমাকে নেটিং করে রাখতে হবে, তারপরে গিয়ে আমি লোড ব্যালেন্সিং করতে পারবো। তো এই লোড ব্যালেন্সিংটাই মোটামুটি আমাদের লাস্ট টপিক আজকে। এই লোড ব্যালেন্সিংটা শুরু করার আগে আমি 2-3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমি এসে জিনিসটা কন্টিনিউ করতেছি, জাস্ট 2 or 3 মিনিটস ব্রেক। আপনারা লাইনে থাকেন, আমি এখন আসতেছি।
ওকে, আমরা তাহলে রিজিউম করি। আমরা করব লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্সিং এর মানে হচ্ছে আমাদের যদি একের অধিক আইএসপি থাকে, আইএসপি 1 থেকে আমি যদি 10 Mbps ব্যান্ডউইথ নেই এবং আইএসপি 2 থেকে আমি যদি 5 Mbps ব্যান্ডউইথ নেই, ফেইল ওভারে কি হইতো, যখন 10 Mbps এর আইএসপি ইউজ করতেছি 5 Mbps এর আইএসপি আইডল বসে আছে। যখন 10 Mbps এর আইএসপি ডাউন হচ্ছে তখন ওই 5 Mbps ইউজ করতেছি। এটা হচ্ছে ফেইল ওভার। দুইটা আইএসপি একটা একটা রিডান্ডেন্ট। আর লোড ব্যালেন্সিং হচ্ছে দুইটা আইএসপি একই সাথে থাকবে, আমার ইউজাররা প্রথম আইএসপি 10 Mbps ব্যান্ডউইথ পাবে, দ্বিতীয় আইএসপি 5 Mbps ব্যান্ডউইথ পাবে, টোটাল 15 Mbps ব্যান্ডউইথ এক্সেস করতে পারবে। এটা হচ্ছে লোড ব্যালেন্সিং। তো চলেন আমরা লোড ব্যালেন্সিং কনফিগারেশনটা শুরু করি। তো লোড ব্যালেন্সিং এর জন্য আমার সবার প্রথমেই দরকার দুইটা আইএসপি। তো আমি আপনাদেরকে দেখাই, আমার ইথার 1 এ যদি আমি ধরলাম এটা হচ্ছে আইএসপি 1 এর ওয়ান, আর ইথার 2 কে আমি ধরলাম ওয়ান আইএসপি 2, তাহলে এটা হচ্ছে ওয়ান আইএসপি 1, এটা হচ্ছে ওয়ান আইএসপি 2, তাহলে দুইটা আইএসপি নিলাম। দুইটা আইএসপি নেওয়ার পরে আমার অ্যাড্রেসেসে এইটা ধরেন আইএসপি 1 কনফিগ করা আছে, ফরম্যাটটা চেঞ্জ করে দেই, ওয়ান আইএসপি 1 এর কি দিলাম, ওয়ান আইপি অ্যাড্রেস দিলাম। আর ইথার 2 তে হচ্ছে 10.115.23.28/30 দিলাম। একটা আইপি অ্যাড্রেস হচ্ছে আইএসপি 2 তে, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক। তুষার হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল ভাইয়া, এই যে যে আইপিটা দিলেন 10.115 হ্যাঁ, ডট, এই আইপিটা কোথায় দিলাম? এটা আপনার ওয়ান কনফিগার করতেছি, আইএসপি প্রোভাইডেড আইপি। জি জি। তাহলে এটা হচ্ছে আমার ওয়ান আইএসপি 2। ওয়ান কনফিগার করে অলরেডি আপনাদের দেখাইছি। ওই ওয়ান কনফিগারেশনটাই বেসিক্যালি আমি করতেছি দুইটা আইএসপির জন্য, যেহেতু টেস্ট মাইক্রোটিকে ওটা আসলে করা ছিল না। ওকে ফাইন। আচ্ছা, এই জিনিসটা দেখে রাখেন যে ডিএনএস এ কি হয়, একটা আইএসপি দুইটা ডিএনএস দেয়, আরেকটা আইএসপি দুইটা ডিএনএস দেয়, তাহলে দুইটা আইএসপি হলে চারটা ডিএনএস হইলো না? তখন আপনারা কি করবেন, এই প্রথম আইএসপির দুইটা ডিএনএস যদি এই দুইটা হয়, দ্বিতীয় আইএসপির ডিএনএস গুলো নিচে অ্যাড করে দিবেন। ধরেন একটা দিল 4444, আরেকটা দিল ধরেন 5555, ফর এক্সাম্পল। এইভাবে আপনার ডিএনএস দুই আইএসপি বা তিন আইএসপি যত ডিএনএস থাকবে সব ডিএনএস অ্যাড করে দিবেন। আচ্ছা, নেটিং নেটিং এর ক্ষেত্রে যেটা হয়, নেটিং করা আমরা অলরেডি দেখছি। তো মাল্টিপল আইএসপির ক্ষেত্রে আপনারা যদি চান আপনারা দুইটা নেটিংও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিঙ্গেল নেটিং করলেও সমস্যা নেই, দুইটা নেটিং করলেও সমস্যা নেই। সো মাল্টিপল নেটিং অপশনটা আমি আপনাদের একটু দেখাই দিই, যেহেতু দেখাই নাই আগে। আচ্ছা,
যদি দুই আইএসপির জন্য দুইটা নেটিং করতে চান, তাহলে আপনার চেইন থাকতেছে সোর্স নেট, আপনার আউট ইন্টারফেসটা হচ্ছে আপনার ওয়ান ইন্টারফেস। ধরেন আমি আইএসপি 1 দিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে ইথার 1। এই আউট ইন্টারফেসটা হচ্ছে আপনার ওয়ান ইন্টারফেস। কোন ইন্টারফেস দিয়ে আউট হবে সেটা আপনি দেখাই দিতে পারেন। দেখাই দিয়ে ধরেন অ্যাকশন দিলেন মাস্কেরাডে অ্যাপ্লাই, ওকে। তাহলে এই যে নেটিংটা করা আছে, যেহেতু আপনি আউট ইন্টারফেস বা ওয়ান ইন্টারফেসটাকে মেনশন করে দিচ্ছেন, সেহেতু আইএসপি 2 জন্য কোনো নেটিং এখন নাই। সো আইএসপি 2 থেকে কোনো ব্যান্ডউইথ আপনি ইউজ করতে পারবেন না। তখন আপনার যেটা করতে হবে, আইএসপি 2 জন্য আরেকটা নেটিং করতে হবে, যেখানে আমার আউট ইন্টারফেস থাকবে ইথার 2। তাহলে চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কেরাডে আউট ইন্টারফেস দুইটা। আর যদি আপনারা আউট ইন্টারফেস মেনশন না করেন, সেক্ষেত্রে একটা নেটিং এই কাজ করবে। তো এইখানে সোর্স ডেস্টিনেশন, ডেস্টিনেশন অ্যাড্রেস, ইন ইন্টারফেস অনেক ধরনের কম্বিনেশন করা যায়। আমি কমন প্র্যাকটিস আপনাদের দেখাইছি, আপনারা চাইলে বাকিগুলো দিয়ে টেস্ট করতে পারেন বা চেক করতে পারেন যে কোনটা দিলে আসলে কিভাবে কাজ করে। সবগুলাই মোটামুটি ওপেনই থাকবে। তো এইটা গেল হচ্ছে আমার নেটিং করাও শেষ। এখন আমরা যেটা করব, এখন কনফিগারেশন শুরু করব। কনফিগারেশন শুরু করার জন্য আমরা যাব, তাহলে আমাদের বেসিক্যালি দুইটা আইএসপির কনফিগারেশন ডান। এখন নিয়ম মাফিক কি হবে, আমার শুধু আইএসপি 1 থেকেই ব্যান্ডউইথ পাওয়া যাবে, আইএসপি 2 থেকে ব্যান্ডউইথ পাওয়া যাবে না, যেহেতু আমরা কোনো লোড ব্যালেন্সিং কনফিগার করিনি। এখন লোড ব্যালেন্সিং কনফিগার করার জন্য আমরা যাব হচ্ছে আইপি, আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে আমরা যাব ম্যাঙ্গেলে গিয়ে আমরা অ্যাড করব, অ্যাড। সো আমাদের প্রথম ম্যাঙ্গেল রুলসটা হবে, আমার চেইন থাকবে প্রি রাউটিং। প্রি রাউটিং মানে কি আসলে? প্রি রাউটিং মানে হচ্ছে আপনি যখন আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে www.google.com দিয়ে এন্টার দিলেন, তখন কি হয়, ওইটা প্রথমে মাইক্রোটিকে আসে, আসার পরে সেটা নেটিং হয়, সেটা রাউটিং হয়, তারপর সেটা বের হয়। তো রাউটিংটা কি, যে এই যে রিকোয়েস্টটা আসতেছে কোন পাথ ধরে আসবে সেটা হচ্ছে রাউটিং। কোন রাস্তা ধরে যাবে বা কোন গেটওয়ে ধরে বের হবে ওইটা হচ্ছে রাউটিং, ঠিক আছে। তো এই যে পাথ চিহ্ন, পাথটাকে আইডেন্টিফাই করা, এই পাথ আইডেন্টিফাই হওয়ার আগেই আগেই হচ্ছে এই রুলটা কাজ করবে। মানে কোনো ধরনের রাউটিং হওয়ার আগে এই রুলটা কাজ করবে, তার জন্য এটা চেইন হবে প্রি রাউটিং। চেইন প্রি রাউটিং এর হওয়ার পরে সোর্স অ্যাড্রেস হবে হচ্ছে আমার ল্যান আইপি ব্লক। আমার ল্যান আইপি আসলে কত, আমার ল্যান আইপি হচ্ছে এটা, কপি করলাম, সোর্স অ্যাড্রেসে হবে হচ্ছে আমার ল্যান আইপি ব্লক। আমি সবসময় বলছিলাম যেখানে আইপি ব্লক দিবেন সেখানেই নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করবেন, তাই 0 করে দিলাম। সোর্স অ্যাড্রেসে দিলাম ল্যান আইপি ব্লক, সরি 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, আমার চেইন দিচ্ছি আমি প্রি রাউটিং। আমার সোর্স অ্যাড্রেস মানে হবে আমার ল্যান আইপি অ্যাড্রেস, যে কাদের জন্য কোন কোন জায়গা থেকে রিকোয়েস্ট আসলে এই রুলগুলো প্রযোজ্য। তো রিকোয়েস্ট অবশ্যই ল্যান থেকে আসলে প্রযোজ্য, তার জন্য আমরা ল্যান আইপি অ্যাড্রেসটাকে মেনশন করে দিলাম। তারপরে হবে কানেকশন স্টেট হবে নিউ, ঠিক আছে। এই নিউ কানেকশন স্টেটের মানে হচ্ছে যে কানেকশন স্টাবলিশ আছে তার জন্য এই রুল অ্যাপ্লিকেবল হবে না। নিউ কানেকশন, যে আপনি আপনার কম্পিউটারে যখন www.google.com দিয়ে এন্টার দিলেন, প্রথম যখন রিকোয়েস্টটা মাইক্রোটিকে আসলো,
তখন এটাকে ধরা হয় নিউ কানেকশন, এবং এই নিউ কানেকশন রিকোয়েস্টের জন্য এই রুলগুলো অ্যাপ্লিকেবল হবে। তো তার জন্য কানেকশন স্টেট হচ্ছে নিউ। তারপরে যাব আমরা এক্সট্রা। এক্সট্রাতে আমরা যাব এনতে। এনতে আমরা যেটা দিব, প্যাকেট দিব 1। এই জিনিসটার ঘটনা হচ্ছে কি, খুব সিম্পলি বলে দেই, আমরা তো ISP1 ISP2 দুইটার জন্যই ম্যাঙ্গেল রুল করব। দুইটার জন্যই যখন ম্যাঙ্গেল রুল করব, এটা হচ্ছে একটা সিরিজ বিল্ড করে। প্রতি দুইটা ইনকামিং রিকোয়েস্টের, প্রতি দুইটা ইনকামিং কানেকশন রিকোয়েস্ট বলেন বা ইনকামিং প্যাকেট বলেন, প্রতি দুইটা ইনকামিং প্যাকেটের মধ্যে একটা যাবে হচ্ছে এই সিরিজে, মানে ISP1 দিয়ে, আরেকটা যাবে হচ্ছে ISP2 দিয়ে। তো আমরা যখন ISP2 কনফিগারেশন করব, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে আমার মাইক্রোটিকে যখন রিকোয়েস্ট আসবে, প্রতি দুইটা রিকোয়েস্টের একটা যাবে ISP1 দিয়ে, একটা যাবে ISP2 দিয়ে। তো এই যে জিনিসটা প্রতি দুইটা, এটা একটা সিরিজ তৈরি করে, একটা হচ্ছে ইভেন সিরিজ, একটা হচ্ছে অড সিরিজ। মানে 0 2 4 6 8 10 এটা হচ্ছে ইভেন সিরিজ, আর হচ্ছে 1 3 5 7 9 এটা হচ্ছে অড সিরিজ। তো ও এরকম একটা সিরিজের এগেইনস্টে ক্যালকুলেট করতে থাকে। তার জন্য প্রতি দুইটা প্যাকেটের অড সিরিজ প্যাকেট আমি ISP1 এর জন্য সিলেক্ট করে দিলাম। তো এই কারণে আমি এখানে দিচ্ছি এনতে ক্লিক করছি, এনটাকে এনাবল করছি, এনাবল করে এখানে প্যাকেট 1 দিয়ে দিছি। তারপরে আমরা যাব অ্যাকশন। অ্যাকশনে গিয়ে আমরা দিব হচ্ছে মার্ক কানেকশন, মানে এই কানেকশনটাকে আমি মার্ক করলাম। মার্ক কানেকশন দেওয়ার পরে আমি নিউ কানেকশন মার্ক একটা নাম দিব। তো যেহেতু এটা আমি ISP1 এর জন্য চিন্তা করছি, সেহেতু আমি এটার নাম দিলাম ISP1। ঠিক আছে, পাস থ্রুটা তুলে দিব, দিলাম অ্যাপ্লাই, দিলাম ওকে। হইলো আমার একটা ম্যাঙ্গেল রুলস। এখন এই সেম রুলটা আমি কপি করলাম, কপি করে আমি কার জন্য করব? নিউ কানেকশন, হ্যাঁ বলেন। নিউ কানেকশনের যে নামটা দিচ্ছেন এটা কি কোনো ফিক্সড আছে না নাকি না, আপনার ইচ্ছা মতো, যে কোনো নাম দিতে আপনার পারেন? ইচ্ছা মতো। ইচ্ছা মতো যে কোনো। আমি ISP1 ISP2 দিয়ে কমফোর্টেবল, তাই আমি ISP1 দিছি। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে ISP2 এর জন্য যখন করব, এই কনফিগারেশন যা আছে তাই থাকবে। এক্সট্রাতে আমার কি হবে, প্রতি দুইটা প্যাকেটের 1 নাম্বার প্যাকেটগুলো আমি কোথায় পাঠাইছিলাম? ISP1 এ। তাহলে ISP2 তে পাঠাবো 2 নাম্বার প্যাকেটগুলো। তাহলে মার্ক কানেকশন দিলাম, কানেকশন মার্ক দিলাম ISP2, অ্যাপ্লাই ওকে। তাহলে এই দুইটা জায়গায় আমি আসলে কি করলাম? আমি যেটা করলাম, যখনই আমার মাইক্রোটিকে কোনো নিউ কানেকশন রিকোয়েস্ট আসতেছে, সেটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। যে 1 নাম্বার রিকোয়েস্ট ISP1 এ যাবে, 2 নাম্বারটা ISP2 তে যাবে, 3 নাম্বারটা ISP1 এ যাবে, 4 নাম্বারটা ISP2 তে যাবে। এই করে আমরা হচ্ছে যে এক্সট্রাতে এন্ট দিলাম, ওটা যেটা সিরিজ করলাম। সিরিজ করে আমরা কি করলাম, প্রত্যেকটাকে মার্ক করে ফেললাম। এটা ISP1, এটা ISP2, এটা ISP1, এটা ISP2। আমরা কিন্তু এখনো কোনো ধরনের রাউটিং করি নাই। তার মানে হচ্ছে যে এই যে দুইটা ম্যাঙ্গেল করলাম, এই দুইটা ম্যাঙ্গেলের কাজ কি? ম্যাঙ্গেল হচ্ছে মার্কার। তারা প্যাকেটগুলোকে মার্ক করে দিল, যে এই প্যাকেটের উপরে মার্কিং দিয়ে দিল ISP1, এই প্যাকেটের উপরে মার্কিং দিয়ে দিল ISP2। এখন আমরা রাউটিং করি নাই। রাউটিং না করা পর্যন্ত ISP1 ISP2 দিয়ে সব প্যাকেট যাবে না, কিন্তু আমরা মার্কিং করলাম যে আমার প্রতি দুইটা কানেকশনের মধ্যে একটাকে আমি ISP1 মার্ক করলাম, একটাকে আমি ISP2 মার্ক করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তুষার ভাই, জি বলেন। এখানে আমরা যখন ওই কি বলে রিকোয়েস্টটা সেট করলাম যে দুইটা রিকোয়েস্টের মধ্যে একটা যাবে হ্যাঁ, আপনার ISP1, একটা যাবে 2, এখানে কি ওই রিকোয়েস্টটা কি সবসময় ফিক্সড থাকবে 2, নাকি এটা বাড়তেও পারে? মানে বাড়ার ইয়ে সমস্যা ইয়ে না হবে কিনা? এটা এটা তো ভাইয়া আপনার আমি মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। হ্যাঁ, এইটাতে হচ্ছে রিকোয়েস্টের সিস্টেম কি, আপনার মাইক্রোটিকে জি। কন্টিনিউয়াসলি তো রিকোয়েস্ট আসবে। 100 ক্লায়েন্ট থাকলে 100 ক্লায়েন্টের রিকোয়েস্ট কন্টিনিউয়াস আসতে থাকবে না? হ্যাঁ হ্যাঁ। তো এর এই রুলটা করতেছে কি, প্রতি দুইটা রিকোয়েস্টের প্রথমটাকে জি। ISP1 এ পাঠাচ্ছে, দ্বিতীয়টাকে ISP2 তে পাঠাচ্ছে। আচ্ছা। দ্যাটস ইট। একটা পেয়ার 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 করে সব ও রিকোয়েস্টকে আচ্ছা আচ্ছা, এন্টারটেইন বুঝতে করতেছে। পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ। মানে আপনার আপনার আসতেছে এট টাইম 100টা রিকোয়েস্ট, কিন্তু সে হ্যাঁ হ্যাঁ পেয়ার হ্যাঁ। পেয়ার করে কনসিডার করে সবগুলোর জন্যই আসলে অ্যাপ্লিকেবল করতেছে। যে কারণে
এই nth নাম্বার অফ সিরিজটা আমরা ক্রিয়েট করছি কনসিডারিং এভরি 2 প্যাকেটের মধ্যে প্রথম প্যাকেটটা যাবে ISP1 দিয়ে, দ্বিতীয় প্যাকেটটা যাবে ISP2 দিয়ে। এভাবে করে nth সংখ্যক প্যাকেট সে হচ্ছে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে এখন পেরেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আর এই ক্ষেত্রে যদি ভাইয়া ধরেন যে আমার যদি আইএসপি ধরেন এখানে দুইটা আছে, হ্যাঁ, হ্যাঁ এখানে তো আমার তিনটাও থাকতে পারে, মানে আমি তিনটা আইএসপি দিয়ে ইউজ করতে পারি লাইন, সেই ক্ষেত্রে এই সিরিজটা কিভাবে মেনটেন হবে? আচ্ছা, 3 ISPর ক্ষেত্রে আমি কখনো করি নাই, কিন্তু আচ্ছা 3 ISPর ক্ষেত্রে করা যে যাবে না ব্যাপারটা তারা 3 4 5 6 যে কোনো ISPর ক্ষেত্রে করা যাবে। তো একেতে হচ্ছে আমি প্রথমে বলছি যে এই প্র্যাকটিসটা খুব একটা জনপ্রিয় না এবং এই প্র্যাকটিসটা খুব একটা এফিশিয়েন্ট না। আচ্ছা যে আপনার কি বলে লোড ব্যালেন্সিং করাটা খুব একটা এফিশিয়েন্ট প্রসেস না। তো যেহেতু এফিশিয়েন্ট প্রসেস না, সেহেতু সাধারণত দুইটাই লোকে করতে চায় না, 3 4টা তো অনেক দূরের বিষয়। তো তারপরও আপনি যদি করতে চান জি, আপনি করতে পারবেন। তো আমি আপনাকে আচ্ছা ওয়েজ দেখাচ্ছি না, আপনি যদি এটা বুঝেন আপনি একটু সার্চ করলে করতে পারবেন। যদি আপনার করতে কোনো সমস্যা হয় আপনি এনি জি টাইম আমাকে রিচ আউট করতে পারবেন, আমি আপনাকে গাইড করে দেবো। জি। মানে একই প্রসেস, একটু লজিক চেঞ্জ করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একই প্রসেস। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেজের কানেকশন মার্ক করা শেষ। এখন আমরা 4টা ম্যাঙ্গেল রুল করব বলছিলাম, 2টা ম্যাঙ্গেল রুল মানে 17 পর্যন্ত আমাদের হয়ে গেছে। 17 পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, আমরা প্যাকেট মার্কিং করছি এখন পর্যন্ত, তাই না? কানেকশন মার্ক করছি যে প্রতি 2টা কানেকশনের একটা কানেকশন কোন দিক দিয়ে যাবে আমরা মার্ক করছি। এখন আমরা রাউটিং মার্ক করব। রাউটিং মার্ক করার জন্য আমরা আবার অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানেও হবে আমার প্রি রাউটিং, এখানেও সোর্স অ্যাড্রেসে হবে আমার ল্যান আইপি ব্লক, যে কাদের কাছ থেকে রিকোয়েস্ট আসলে এটা অ্যাপ্লিকেবল হবে। এখন দেখেন এইখানে চেঞ্জ যেটা, এইখানে হচ্ছে আমি আগে করি চেইন পি রাউটিং দিছি, সোর্স অ্যাড্রেসে দিছি আমার ল্যান আইপি ব্লক যেখান থেকে আমার যে সোর্স থেকে আমার রিকোয়েস্ট গুলো আসবে। তারপরে আমার কানেকশন মার্ক আমি দেবো ISP1, ঠিক আছে? আমি কানেকশন মার্ক দিলাম ISP1। আমি অ্যাকশনে গেলাম, আমি দিলাম হচ্ছে মার্ক রাউটিং এ নিউ রাউটিং মার্ক আমি দিলাম হচ্ছে ISP আন্ডারস্কোর 1, সেম নাম দিলাম, এতে আমার কোনো সমস্যা নেই, দুইটা দুই ধরনের জিনিস রাষ্ট্র। আচ্ছা, এবার আমি বলি কি করলাম। প্রথম 2টা ম্যাঙ্গেল রুলে আমরা কি করছিলাম, কানেকশন গুলোকে মার্ক করছিলাম যে কোন কানেকশন গুলো ISP1 মার্কিং হবে, কোন কানেকশন গুলো ISP2 মার্কিং হবে, সেটা হচ্ছে কানেকশন মার্ক করছি। এখন আমরা করব রাউটিং মার্ক। রাউটিং মার্কের মানে কি, যখন রাউটিং মার্ক করব তখন সেটা হচ্ছে গিয়ে যে আমরা মার্কিং করে দিলাম যে কোন আইএসপি হয়ে যাবে, সেটা হচ্ছে রাউটিং মার্ক। প্রথমে একটা কানেকশন মার্ক করছি, যে রিকোয়েস্ট গুলোকে মার্ক করছি, দুই ভাগে ভাগ করছি রিকোয়েস্ট গুলোকে, একটা ISP1 একটা ISP2। এখন এইখানে আমরা আবার সেই দুই ভাগ রিকোয়েস্টকে এখন পাস করে দিব, রাউটিং মার্ক করতেছি যাতে রাউটিং আমরা মার্ক চিহ্ন দিলে সে একটা ISP1 দিয়ে যায়, একটা ISP2 দিয়ে যায়। তো তার জন্য আমরা যেটা করছি পি রাউটিং এই করছি, সোর্স অ্যাড্রেস দিছি, কানেকশন মার্ক আমরা এইখানে যে ISP1 এর মার্ক কানেকশন করে আসছি সেই কানেকশন মার্কটাকে চেনাই দিছি, অ্যাকশনে গিয়ে আমি তাকে রাউটিং মার্ক করে দিছি। তাহলে আমার জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, খুব সংক্ষেপে যদি বলি, আমি ব্রাউজারে দিলাম www.google.com, এন্টার দিলাম, মাইক্রোটিকেট আসলো কি হিসাবে, একটা কানেকশন রিকোয়েস্ট হিসাবে, ঠিক আছে? তাহলে প্রথম 2টা ম্যাঙ্গেল রুলে মাইক্রোটিক এই কানেকশন রিকোয়েস্টকে সে মার্ক করে দিল, মার্ক কানেকশন করে দিল, একটাকে করলো ISP1 একটাকে করলো ISP2। 2 নাম্বার প্রসেসে কি করলাম আমরা, এই যে কানেকশন গুলো মার্ক করছি এই মার্ক করা কানেকশন গুলোকে আমরা মার্ক রাউটিং করে দিলাম। যে প্রথমে মার্ক করছি যেটা ISP1 এ দিব এটা ISP2 তে দিব, ঠিক আছে? কানেকশন মার্ক করছি, আর রাউটিং আমরা করলাম কি চিনায় দিলাম যে এগুলো মার্ক করা আছে এগুলো ISP1 ISP2 দিয়ে পাঠাবো। তাহলে আমরা কি করলাম, আসলে আমরা সোর্স থেকে আসা অ্যাড্রেসে যেগুলো অলরেডি কানেকশন মার্ক করা আছে সেগুলোর উপর আমরা আরেকটা মার্ক করলাম, সেটা হচ্ছে রাউটিং মার্ক।
যেটা দিলাম ISP1। এখন দেখেন এই মার্ক রাউটিং সেম একটা করব আমরা ISP2 এর জন্য, সবকিছু সেম, খালি কানেকশন মার্ক হবে ISP2। এই যে এখানে অটোমেটিক দেখাচ্ছে, কারণ হচ্ছে প্রথমে দুইটা মার্ক আমি নাম দিছিলাম তার জন্য। এখানে আমি সেম নাম দিছি, আপনার চাইলে ডিফারেন্টও দিতে পারেন, আমার সেম দিলে সুবিধা লাগে। তাইলে আমার দুই কানেকশন মার্কিংও শেষ, রাউটিং মার্কও শেষ। এখন আমি কি বলছিলাম যে ম্যাঙ্গেল হচ্ছে শুধু মার্কার, মার্ক করতে পারে। আপনি কানেকশন মার্ক করছেন, শুধু মার্ক করলে তো আর সেটা ISP1 আর ISP2 দিয়ে ভাগ হয়ে যাবে না, এই মার্কিংটা তো কোথাও রাউটিং করে দিতে হবে। এখন আমরা করব হচ্ছে অ্যাকচুয়ালি রাউটিং। আমরা যাব আইপি, আইপি থেকে রাউটস। রাউটসে কি করব দেখেন, রাউটসের জন্য খুব সিম্পল একটা প্রসেস, হ্যাঁ, খুব সিম্পল প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা রাউটে যাবেন, রাউটে যাওয়ার পরে দেখেন এটা কি ছিল, আমার ISP1 এর গেটওয়ে যেটা আমি নিজে দিছিলাম, সেই ISP1 এর গেটওয়ে যেটা, তার নিচে দেখেন রাউটিং মার্ক আছে। রাউটিং মার্কে আপনি যখন ISP1 দিলেন, অ্যাপ্লাই দিলেন, ওকে দিলেন, তার মানে কি দাঁড়াইলো যে ওই যে আপনি কানেকশন মার্ক করছেন, রাউটিং মার্ক করছেন, এখন যখন রাউটে রাউটিং মার্ক অ্যাসাইন করে দিছেন, তখন এই মার্কে যত রিকোয়েস্ট আসবে সব এটা দিয়েই বের হবে, আর কোনোটা দিয়ে বের হবে না। ঠিক আছে, এই মার্কে সব রিকোয়েস্ট এটা দিয়ে বের হবে। আর ISP2 তে যখন আপনি রাউটিং মার্ক দিয়ে দিলেন ISP2, তখন এই ISP2 মার্কিং এ যা আসবে সবকিছু যাবে ISP2 দিয়ে। এবং তার পাশাপাশি ISP1 বা ISP2 যে কোনো একটা গেটওয়ে কোনো রকম মার্কিং ছাড়া আপনারা অ্যাড করে দিবেন। এটা অ্যাড করার কারণ হচ্ছে যে কোনো কারণে কোনো প্যাকেট যদি মার্কিং মিস করে বা কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের গ্লিচ যদি হয়, বা মার্কিং কোনো কারণে কাজ করতেছে না, কোনো প্রকারের গ্লিচ যদি হয় বা কোনো কানেকশনে যদি মার্কিং না হয়, সেই নন মার্কিং কানেকশনগুলা এইটা দিয়ে চলে যাবে, এই গেটওয়ে দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে সে এররের সম্ভাবনাটা কমে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের লোড ব্যালেন্সিং এর ফুল কনফিগারেশন। আপনাদের লোড ব্যালেন্সিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না ভাইয়া। আচ্ছা, লোড ব্যালেন্সিং নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমাদের আর আসলে টপিক বাকি নাই। আহ, একটা টপিক ছিল ভিল্যান ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা ইন্টারফেসেই থাকে। তো এইখানে যে ভিল্যানটা আমি দেখাইতে চাইছিলাম, ওই ভিল্যান আর যে ব্রিজ আমরা করছি ওইটা একই জিনিস, সেম জিনিস। এই ভিল্যান করা আর ব্রিজ করা একই জিনিস। তো তার জন্য হচ্ছে এই ভিল্যানটা আমি দেখাচ্ছি না, ইনস্টেড আমি আপনাদেরকে ইউটিউব থেকে দেখে সার্চ করে একটা ভিডিও দিব, যেখানে আপনারা যাতে ভিল্যান কিভাবে অ্যাকচুয়ালি সিসকো বা স্মার্ট সুইচের সাথে ভিল্যানটা কিভাবে মাইক্রোটিকের কাজ করে, ওইটা যাতে আপনারা দেখতে পারেন, তার জন্য আমি আপনাদের গ্রুপে একটা ইউটিউব ভিডিও শেয়ার করে দিব, খুঁজে বের করে, যে যেখানে স্মার্ট সুইচের সাথে মাইক্রোটিক ভিল্যান কিভাবে কাজ করে সেটা পুরোটা ব্রিফিং দেওয়া থাকবে। কারণ স্মার্ট সুইচ ছাড়া জেনারেল ভিল্যান কনফিগার করা, একটা ব্রিজ কনফিগার করা একই কথা। ভিল্যান করলেন সেটা ব্রিজ হিসাবেই কাজ করবে, সো যেটা ব্রিজ হিসাবে কাজ করবে সেটার জন্য ভিল্যান করে শুধু শুধু আপনার ইন্টারফেসের কনফিগারেশন করার কোনো প্রসেস দেখি না। তো তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিল্যানের ভিডিও হোপফুলি কালকের মধ্যে শেয়ার করে দিব, যাতে আপনারা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে আপনার স্মার্ট সুইচের সাথে ভিল্যান গুলো কিভাবে কনফিগার করে। তো মোটামুটি এই তো ছিল আমাদের কোর্সের অল কন্টেন্ট। আর আপনারা বলেন, আপনাদের কোর্সটা কি ভালো লাগছে নাকি সময় নষ্ট? ফ্রিলি ফ্রিলি কমেন্ট করতে পারেন, কোনো ব্যারিয়ার নেই। না ভাইয়া, ভালো লাগছে, কারণ কিছু কিছু জিনিস হয়তো অজানা ছিল, সেগুলো জানতে পারছি। আর যেগুলো হয়তো ভুলে গেছিলাম সেগুলো হয়তো আবার নতুন করে জানা হইলো। ওভারঅল সেশন আপনাদের কাজে লাগলেই হইলো, কোর্সের আর কাজ আরো কি। হয়তো রাউটিং এর কিছু ছিল, পার্ট ছিল, বেসিকলি এগুলো হয়তো
বেসিকলি এই কোর্সটা ডিজাইন করা ছিল সবচেয়ে বেশি হচ্ছে যারা অফিস এমপ্লয়ি তাদেরকে টার্গেট করে, যে কেউ যদি জি একেবারে জি। নতুন হয় সে যেন কোর্স শেষে একটা অফিসের সব কনফিগারেশন করতে পারে, অথবা কেউ যদি অফিসে একটা কাজ করে সে যাতে ক্লাস থেকে করে কনফিগারেশন গুলো অফিসে অ্যাপ্লাই করতে পারে, অথবা যারা এমপ্লয়েড আছে তারাও যেন জি। একটা ক্লিয়ার ধারণা পায়। তো তার জন্য আমার মনে হয় যে একটা কর্পোরেট অফিসে যত ধরনের কনফিগারেশন করা আপনাদের লাগতে পারে সব ধরনের কনফিগারেশনই আমরা দেখাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সবই তো ইয়ে হয়েছে। এই আর কি। জি ভাই। তাহলে মোটামুটি তো ভাই আমার একটু হ্যাঁ বলেন বিকাশ ভাই। ভাই যেমন আমাদের তো এখন মোটামুটি কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের মানে সার্টিফিকেট কি প্রোভাইড করে দেবো স্যার? আচ্ছা, সার্টিফিকেটের ব্যাপারটা হচ্ছে আমি বিআইটিএম থেকে একজন রিপ্রেজেন্টেটিভকে জয়েন করতে বলছিলাম, যেহেতু ওনারা জয়েন করে নাই তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের কোর্স শেষ হয়েছে যেহেতু ওই ফেসবুক পেজের থেকে কমিউনিকেট করে আপনাদের ডিটেলস, নাম, ইমেল নিয়ে আপনাদেরকে হচ্ছে অনলাইন সার্টিফিকেট কপি প্রোভাইড করে দিবে, হয়তো বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই। আর অনলাইন কপি নেওয়ার পরে আপনারা যদি ফিজিক্যাল হার্ড কপি সার্টিফিকেশন নিতে চান যে কোনো সময় বিআইটিএম এর অফিসে গেলে ওরা আপনাদের দিয়ে দিবে। বিআইটিএম এর তো ভাই ওখানে অনেকগুলো মানে শাখা আছে, মানে শাখা বলতে অনেকগুলো তো মানে অফিস গুলো তো মানে বললে দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, ওটা ওরা হচ্ছে গিয়া আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে গ্রুপে ওরা শেয়ার করে দিবে যে আনতে হলে কোন অফিসে যাইতে হবে। ঠিক আছে। জি ভাই। জি, আর এখন যদি রিসেন্ট আমি অনলাইনে বলি যে অনলাইন কপি দেওয়ার জন্য, হ্যাঁ দিয়ে দিবে, সেক্ষেত্রে তো দিয়ে দিবে দুই অনলাইন কপি এমনিতেই আপনার 7 10 দিনের মেইলে মধ্যে দিয়ে দিয়ে দিবে, দিবে। হ্যাঁ, ইমেইলে দিয়ে মেইলেই দিবে, দিয়ে দেয়। ইমেইলে দিয়ে দিবে, ওইটা নিয়ে আশা করি সমস্যা হবে না। ফেসবুক হচ্ছে যে আমাদের যে গ্রুপটা, মানে এই জি গ্রুপে মানে নক করতে হবে। জি জি। রেজিস্ট্রেশন করার সময় একটা মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, ওই মেইল অ্যাড্রেসেই সেন্ড করে দিবে। তাহলে আমাদের আসলে খুব সংক্ষিপ্ত কোর্স, কিছুদিন আপনাদের সাথে ভালোই সময় গেল। আসলে এই প্রথম আমার কোনো কোর্সে আমার 2টা ক্লাস শিডিউল করা লাগছে, আসলে কিছু করার ছিল না, আনফরচুনেট। যদি আপনাদের কোনো কমেন্ট বা কোনো অ্যাডভাইস আর না থাকে তাহলে আমি ক্লোজ করে দিব। ভালো লাগলো আপনাদের সাথে ছোট একটা কোর্স করে সময় কাটছে। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন বলেন। যেমন ভাই আপনার সাথে অনেক মানে করছিলাম বেশ কয়েকদিন, তো সেক্ষেত্রে দেখা যায় যে ফিল্ডে কোনো কিছু প্রবলেম হয়, হ্যাঁ সেক্ষেত্রে আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য মানে কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হতো আর কি, কন্ট্যাক্ট নাম্বার নেই। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হচ্ছে যে কোনো সময় কোয়েরির জন্য ফেসবুকে নক দিতে পারেন, চাইলে গ্রুপে পোস্ট দিতে পারেন, আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনি টাইম আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে পাবেন। আর অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় মিটিং এ থাকি, অফিস আওয়ার গুলাতে, যেহেতু অনেকগুলো কনসালটেন্সি করি, প্লাস একটা জায়গায় হচ্ছে আপনার হেড অফ আইটি রোল প্লে করতেছি, তো অনেক মিটিং থাকে। তো যদি আমার ফোনে না পান হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমাকে সবসময় পাবেন। আচ্ছা ভাই, একটা অফ টপিক আর কি একটু কথা ছিল। জি সেটা হলো বলেন। যে আমরা তো মোটামুটি এই কোর্সে অনেক কিছু শিখলাম, তো আমরা জি যদি কেউ চাই যে এটা হচ্ছে প্রফেশনালি আর কি, যদি সার্টিফিকেশনের জন্য যদি অ্যাপ্লাই করি কোথাও, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমাদের এক্সট্রা করে কি কোর্সটা অ্যাটেন্ড করার দরকার আছে, নাকি ডিরেক্ট আমরা ভেন্ডর এক্সামই দিতে পারবো? আপনার ভেন্ডর এক্সামের প্রসেস যেটা, জি ভেন্ডর এক্সামের সাথে কোনো কোর্স সাধারণত অ্যাটাচ থাকে না। জি। এখন যারা কোর্স অ্যাটাচ করে ভেন্ডর এক্সাম করে তারা একটু লং কোর্স করে আর কি। আপনার মানে কোর্সে আপনাকে হচ্ছে গিয়ে মূলত কনফিগারেশন দেখানো হয়, কনফিগারেশন প্যানেল নিয়ে আলোচনা করা হয়। জি আর যেটা হচ্ছে সার্টিফিকেশন এক্সাম, জি। ওইটাতে নেটওয়ার্কিং থিওরি থেকে কোশ্চেন আসে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো আপনি যদি মাইক্রোটিক সম্পর্কে মোটামুটি কনফিডেন্টও হন, অনেক জি বেশি কনফিডেন্ট হওয়া লাগবে না, মোটামুটিও যদি হন যে কনফিগারেশন করতে পারতেছি, জি আপনি যে কোনো জায়গায় যদি সার্টিফিকেশনের রেজিস্ট্রেশন করেন, এখন মানে 8,000 টাকা এমটিসিএন এ, জি। 8,000 টাকা সম্ভবত যদি আটা তো 7,000 টাকার কি এতে নিচ্ছে। হ্যাঁ, তো যদি রেজিস্ট্রেশন করেন
তারা ওই 7,000 টাকার সাথেই হচ্ছে 2 দিন বা 3 দিনের ওয়ার্কশপ করবে। আচ্ছা। ঠিক আছে, 2-3 দিনের ওয়ার্কশপ করে তারপরে এক্সাম নিয়ে নেবে। ও, আচ্ছা। ওইখানে কি মানে যে আমরা যে রাউটিং গুলো থাকে সেগুলো কি ওনারা প্রোভাইড মানে দেখায়? আপনার MTCN এর যা যা আছে, জি। ঠিক আছে, সেটা আমরা যেভাবে কনফিগারেশন দেখলাম জি। এইভাবে কনফিগারেশন ধরে ধরে না দেখাইলেও থিওরিটিক্যালি ভালোই দেখায়। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি থার্ড পার্টি কোর্স যেগুলো জি। সার্টিফিকেশন ছাড়া, ঠিক আছে, একটু কস্ট কম, লো কস্ট কোর্স যেগুলো, এই কোর্সগুলোতে কি হয় যে আপনাদেরকে হাতে ধরে কনফিগারেশন শেখানো হয়, হুম থিওরি কিন্তু না। হুম হুম হুম। ঠিক আছে, মানে এটা hচ্ছে অনেকটা শর্টকাট আর কি, কনফিগারেশন করার শর্টকাট। হ্যাঁ, বুঝতে এখন পেরেছি। এখন যদি থিওরি থিওরি নিয়ে যেটা আলোচনা করো ওইটা হচ্ছে আপনার সার্টিফিকেশন কোর্সে থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি আলোচনা হয়। এখন মানে একাডেমিক স্টাইলে পড়াইলে আসলে মাইক্রোটিকের কনফিগারেশন করা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই আর কি। তা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এনি টাইম অ্যাপিয়ার করতে পারবেন। সে ভালো লাগলো, অনেকদিন টানা ক্লাস করলাম, এটা অভ্যাসই হয়ে গেছিল একদিন পর পর। আসলে তো যাই হোক, তালতে ভাই বলেন। আচ্ছা ভাই, ভালো লাগলো আপনার ক্লাস। লম্বা সময় না আসলে, করতে ভালোই লাগে এখনো। এনজয় করছি আপনার ক্লাস। থ্যাংক ইউ ভাই। আপনাদের কাজে লাগলেই কোর্স আসলে ঠিক আছে, কাজে না লাগলে আসলে সেটাই। সবাই তো আসলে টাকা ইনভেস্ট করে হচ্ছে সেখানে যেখান থেকে হচ্ছে কিছু না কিছু বেনিফিট আসছে। তো বেনিফিট যদি আসে তাহলেই হইলো, আর কিছু লাগবে না। বেনিফিট না আসলে তখন গিয়ে চিন্তার বিষয় থাকে। ধন্যবাদ। তো ভালো থাকবেন আপনি। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি হচ্ছে কি আপনাদের এখানে চ্যাটে আমার ফোন নাম্বার দিয়ে দিছি, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আর তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। বাকি সার্টিফিকেশন এন্ড আদার থিংস বিআইটিএম থেকে রিপ্রেজেন্টেটিভরা আপনাদের সাথে যোগাযোগ করবে। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আপনারাও আছে ভালো ভাইয়া, থাকবেন, সবাই ভালো ভালো থাকেন, থাকেন। সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আপনিও থাকেন, আপনি তো অসুস্থ, আপনি এখন বেশি যত্ন নিয়েন নিজের। এই সিজনাল সিজনাল সমস্যা হ্যাঁ নেই। সেটাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ইনশাল্লাহ কথা হবে। আটকে গেলে আপনাকে বিরক্ত করব অবশ্যই। আচ্ছা ঠিক আছে বস। ওকে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।